স্বাগত জানাচ্ছি প্রবাসের সংবাদে, সঙ্গে আছে আমি কাজে আসা। এবার বিস্তারিত। ঢাকায় জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনারের দপ্তরের নতুন মিশন কেন চালু করা হচ্ছে তার ব্যাখ্যা দিয়েছে প্রধান উপদেষ্টার দপ্তর। সেই সঙ্গে এর প্রেক্ষাপটও তুলে ধরা হয়েছে। সরকার প্রধানের দপ্তর বলছে, দেশের মানবাধিকার উন্নয়ন ও সংরক্ষণে সহায়তা দেবে জাতিসংঘের মানবাধিকার কমিশনের এই মিশন। এর আগে বৃহস্পতিবার জেনেভায় জাতিসংঘ কার্যালয়ের বিজ্ঞপ্তিতে চুক্তির বিষয়টি নিশ্চিত করা হয়। জাতিসংঘ মানবাধিকার কমিশনের সঙ্গে ঢাকায় অফিস স্থাপনের চুক্তি বাতিলের দাবি জানিয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। না হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছে সংগঠনটি। এ বিষয়ে শনিবার সংবাদ মাধ্যমে একটি বিবৃতি পাঠানো হয়েছে। তাতে হেফাজত নেতারা বলেছেন, টানা প্রতিবাদ, বিক্ষোভ ও উদ্বেগ সত্ত্বেও ঢাকায় এই অফিস স্থাপনের সমঝোতা সই করেছে অন্তর্বর্তী সরকার। নাগরিকদের মতামত ও উদ্বেগ উপেক্ষা করে স্পর্শকাতর ইস্যুতেও এই একতরফা সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যার তীব্র প্রতিবাদ জানাচ্ছে হেফাজত। একক পণ্য সীমিত বাজার নির্ভরতার কারণে রপ্তানি বাজারে ঝুঁকির মুখে বাংলাদেশ। তাই ট্রাম্পের শুল্ক নীতি কিংবা যে কোনো বৈশ্বিক অস্থিরতা বড় ধাক্কা হয়ে আসে দেশের রপ্তানি খাতে। রপ্তানিকারক ও বিশ্লেষকরা বলছেন, বিশ্ববাজারে টেকসই অবস্থান তৈরি করতে পণ্য ও বাজার বহুমুখী করার বিকল্প নেই। রিয়াদ সুমনের প্রতিবেদনে বিস্তারিত। এক সময় পাটকে বলা হতো সোনালী আঁশ, ছিল প্রধান রপ্তানি পণ্য। কিন্তু বিপুল সম্ভাবনার সেই পণ্যের রপ্তানি আয় এক দশক জুড়ে ঘুরছে $1 বিলিয়ন ঘরে। নিজস্ব কাঁচামাল আর উচ্চ মূল্য সংযোজনের সুযোগ থাকলেও বাড়ছে না পাট ও পাটজাত পণ্যের রপ্তানি। কিন্তু কেন? গার্মেন্টসকে ডেভেলপ করার জন্য সরকারের বেশ কিছু নীতি সহায়তা ছিল। সেখানে হচ্ছে ট্যাক্স, ভ্যাট এবং হচ্ছে বন্ড। আমাদের অন্য সেক্টরগুলো কিন্তু সেই সুযোগগুলো পাচ্ছে না। আরেকটা বড় চ্যালেঞ্জ যে আমরা খুব লিমিটেড কিছু মার্কেটের উপর ফোকাস করে কাজ করছি, যে সমস্ত দেশগুলোতে মূলত আমরা ট্যাক্স বেনিফিটটা পাই। অন্য মার্কেটে যদি যেতে হয় তাহলে ট্যাক্সের একটা ব্যারিয়ার আছে। একই অবস্থা চামড়া খাতেও। উন্নত কাঁচামাল থাকা সত্ত্বেও নানা জটিলতায় রপ্তানি বাড়ছে না চামড়া ও চামড়াজাত পণ্যের। সম্ভাবনা থাকলেও কৃষিপণ্য, ক্ষুদ্র প্রকৌশল কিংবা ঔষধ শিল্পেও রপ্তানি উল্লেখযোগ্য হারে বাড়েনি। হিসেব বলছে, দেশের $5,500 কোটি রপ্তানির 85% আসছে তৈরি পোশাক থেকে। মার্কিন যুক্তরাষ্ট্রের অতিরিক্ত শুল্কের চ্যালেঞ্জ তো আছেই। আবার নভেম্বর 2026-এ আমরা এলডিসি থেকে বেরিয়ে যাব। তখন আমাদের অনেক দেশে শুল্ক মুক্ত প্রবেশাধিকার থাকবে না। তখন তো আমাকে উৎপাদনশীলতা, দক্ষতা, অন্যান্য যেসব অনুঘটক আছে আমার প্রতিযোগিতা সক্ষমতা বৃদ্ধি করার, সেগুলোর উপরে নির্ভর করতে হবে। কিন্তু সেই রপ্তানিও হুমকির মুখে পড়েছে ট্রাম্পের নতুন শুল্ক নীতির কারণে। কেননা দেশের তৈরি পোশাকের মোট রপ্তানির অর্ধেকই যায় মার্কিন যুক্তরাষ্ট্রে। বাকি রপ্তানির বেশিরভাগেরই গন্তব্য ইউরোপে। একদিকে একক পণ্য নির্ভরতা, অন্যদিকে বাজারেও নেই বৈচিত্র্য। তাই যে কোনো বৈশ্বিক অস্থিরতায় নড়বড়ে হয়ে পড়ে দেশের রপ্তানি বাণিজ্য। আমেরিকার মার্কেট থেকে যখন আমাদের এই বড় বড় ফ্যাক্টরিগুলি যারা আমেরিকাতে এক্সপোর্ট করে, তারা যখন ওখান থেকে সরে যাবে, তাইলে তখন কিন্তু তারা গিয়ে কনসেন্ট্রেট করবে গিয়ে ইউরোপ, এক্সিস্টিং আদার্স যে মার্কেটগুলি আছে সেখানে। তাহলে সেখানে কিন্তু একটা আনহেলদি কম্পিটিশন কিন্তু তখন তৈরি হয়ে যাবে। সরবরাহ সক্ষমতা যতক্ষণ আমি বাড়াতে না পারছি, আমি তো এই যে সম্প্রসারণশীল বাজার, একবিংশ শতাব্দীতে আমরা যেটাকে এশিয়ান সেঞ্চুরি বলি, ওই বাজার তো আমরা তো ধরতে পারছি না। 2026 সালে এলডিসি উত্তরণের পরও রপ্তানি বাজারে প্রবৃদ্ধি ধরে রাখতে এখনই সরকারকে পরিকল্পনা নেয়ার পরামর্শ দিয়েছেন বিশ্লেষকরা। রিয়াদ সুমন, নিউজ 24, ঢাকা। সৌদি আরবে গত এক সপ্তাহে 23,167 জন অবৈধ প্রবাসীকে গ্রেপ্তার করা হয়েছে। একাধিক ঘটনায় জড়িত থাকার অভিযোগে তাদের গ্রেপ্তার করা হয়, যার মধ্যে রয়েছে আবাসিক আইন লঙ্ঘন, সীমান্ত নিরাপত্তা ও শ্রম আইন লঙ্ঘন। শনিবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সৌদি প্রেস এজেন্সি। সরকারি প্রতিবেদনে বলা হয়েছে, তাদের মধ্যে 14,525 জনকে আবাসিক আইন লঙ্ঘন, 5,511 জনকে অবৈধভাবে সীমান্ত পার এবং 3,131 জনকে শ্রম আইন লঙ্ঘনের দায়ে গ্রেপ্তার করা হয়েছে, যাদের মধ্যে 69% ইথিওপিয়ান, 30% ইয়েমেনি এবং 1% অন্যান্য দেশের নাগরিক। সেখানে রয়েছে বাংলাদেশি প্রবাসীরাও। সংযুক্ত আরব আমিরাতে বরিশাল বিভাগ বিজনেস কাউন্সিলের আয়োজনে কার্যনির্বাহীর সভা অনুষ্ঠিত হয়েছে।
নাজমুল হোসেন সাইদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শহীদুল ইসলামের উপস্থাপনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন সিনিয়র সহসভাপতি নোমান আফতাব, সহসভাপতি সাইদ আমিন সহ আরও অনেকে। এ সময় অনুষ্ঠানে বক্তারা দেশে ও প্রবাসে অসহায় হতদরিদ্র মানুষের পাশে থেকে একসাথে কাজ করে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন। বক্তব্য দেওয়ার সময় অসুস্থ হয়ে মঞ্চে দুইবার পড়ে যান জামায়াত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। তারপরও বক্তব্য চালিয়ে যান তিনি। সোহরাওয়ার্দী উদ্যানে দলটির জাতীয় সমাবেশে এই ঘটনা ঘটে। সমাবেশে অংশ নেন লাখো নেতাকর্মী। দলের আমির বলেন, ফ্যাসিবাদের বিরুদ্ধে একটি লড়াই হয়েছে, আরেকটি লড়াই হবে দুর্নীতির বিরুদ্ধে। আওয়ামী লীগ আমলের সব গণহত্যার বিচারও দাবি করেন তিনি। তীব্র রোদ আর ভ্যাপসা গরম উপেক্ষা করে দাড়িপাল্লা স্লোগানে মুখরিত রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যান। সারা দেশ থেকে আসা লাখো নেতাকর্মীদের উপস্থিতিতে সমাবেশস্থল পরিণত হয় জনসমুদ্রে। জনস্রোত উদ্যান পেরিয়ে ছড়িয়ে পড়ে টিএসসি, শাহবাগ, মৎস্য ভবন মোড় সহ আশেপাশের বিভিন্ন সড়কগুলোতে। শনিবার দুপুর 2টায় মূল অনুষ্ঠান শুরু হওয়ার কথা থাকলেও নির্ধারিত সময়ের আগেই দলীয় নেতাকর্মীদের উপস্থিতিতে কানায় কানায় পরিপূর্ণ হয়ে যায় সমাবেশস্থল। সমাবেশে অংশ নেন এনসিপি সহ ফ্যাসিবাদ বিরোধী বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, জুলাই আন্দোলনে নিহতদের স্বজন ও আহতরা। সমাবেশে জামাতের নেতারা বলেন, জামাত নির্বাচনমুখী দল, তবে যেনতেন কোনো নির্বাচনে তারা বিশ্বাস করে না। বলেন, যারা পিয়ার পদ্ধতিতে নির্বাচন চায় না তাদের উদ্দেশ্য ভালো না। চলমান সভ্যতা প্রয়োজন চ্যালেঞ্জকে সামনে রেখে আমরা একটি কল্যাণ, একটি সুশাসনের রাষ্ট্র কায়েম করতে চাই। পিয়ার পদ্ধতিতে টাকা দিয়ে ভোট কেনার কোনো সুযোগ নাই, সেই জন্য মতলব পূরণ হবে না। যেটা স্বচ্ছ নির্বাচন তার বিরোধিতা করা মানে হচ্ছে নতুন বাংলাদেশ গড়ার ব্যাপারে তারা সিনসিয়ার নয়। 18 কোটি মানুষের ভাগ্যের পরিবর্তন করতে হলে 18 কোটি মানুষের সৃষ্টিকতা মহান রব্বুল আলামিনের আইন দ্বারাই এই ভাগ্যের পরিবর্তন সম্ভব। দলের আমির বলেন, আগামীর বাংলাদেশ আর পুরনো ব্যবস্থায় চলবে না। আগামীর বাংলাদেশটা কেমন হবে? আমি বলি আর একটা লড়াই হবে ইনশাআল্লাহ। একটা লড়াই হয়েছে ফ্যাসিবাদের বিরুদ্ধে, আর একটা লড়াই হবে দুর্নীতির বিরুদ্ধে ইনশাআল্লাহ। বক্তব্য দিতে দিতে হঠাৎ অসুস্থ হয়ে মঞ্চে পড়ে যান জামাতের আমির। এরপরও বক্তব্য দেওয়া থেকে বিরত থাকেননি তিনি। যারা ওই বস্তা পচা ব্যবস্থাপনায় বাংলাদেশকে আবার করতে চান, তাদেরকে আমরা বলি, জুলাই যুদ্ধ করে যারা জীবন দিয়েছে, আগে তাদের জীবনটা ফেরত এনে দেন। যদি শক্তি তাকে ফেরত এনে দেন, আপনারা পারবেন না। যেহেতু পারবেন না, কাজেই নতুন ব্যবস্থায় নতুন বাংলাদেশ গড়ে তোলা হবে ইনশাআল্লাহ। জামাতের আমির বলেন, শাপলা, পিলখানা 24 সহ সব গণহত্যার বিচার করতে হবে। 7 দফা দাবিতে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত জনসমাবেশের মাধ্যমে আগামী নির্বাচনের আগে রাজনীতির মাঠে নিজেদের অবস্থানই যেন জানান দিল বাংলাদেশ জামাত ইসলামী। সারা দেশ থেকে আগত দলটির নেতাকর্মীরা বলছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন অবাধ ও সুষ্ঠু হলে সরকার গঠন করবে তাদের দল, প্রতিষ্ঠিত হবে কল্যাণমূলক রাষ্ট্র। সোহরাওয়ার্দী উদ্যান থেকে মাজহারুল ইসলাম, নিউজ 24, ঢাকা। দেশের রাজনীতি হয়তো নিতে যাচ্ছে ভিন্ন মোড়। জামাত ইসলামের জাতীয় সমাবেশে সকল ইসলামিক দলের অংশগ্রহণ যেন নতুন জোটের আভাস। এমন চিন্তা নিয়ে বাড়ি ফিরছেন সমাবেশে অংশ নেয়া নেতা কর্মীরা। বলছেন, ইসলামিক দলগুলো একত্রিত হলে প্রথমবারের মতো দেশের হাল ধরবে জামায়াত। জামায়াতের সমাবেশ ঘিরে ইসলামিক দলগুলোর সব পথ যেন মিলেছে সোহরাওয়ার্দীর মোহনায়। স্মরণকালের সব থেকে বড় জামায়াতের দাবি জামায়াত নেতাকর্মীদের। কারো হাতে দলের পতাকা, কারো হাতে প্রতীক দাড়িপাল্লা, স্লোগানে মুখরিত পুরো এলাকা। এদিন একই মঞ্চে দেখা যায় সবকটি ইসলামিক দলকে। এছাড়াও সমাবেশে অংশ নেয় গণ অধিকার পরিষদ ও জাতীয় নাগরিক পার্টি। তারা বলছেন, এদেশে আর স্বৈরশাসকরা মাথাচাড়া দিতে যাতে না পারে, সেজন্য দলমত নির্বিশেষে সবাই দাঁড়াবে একই প্ল্যাটফর্মে। আমাদের মধ্যে মত পার্থক্য থাকতে পারে, কিন্তু এই বাংলাদেশে বাংলাদেশপন্থী ব্যতীত কোন দেশপন্থী, কোন বাদপন্থী, কোন শক্তির আর জায়গা হবে না। কোন অভ্যুত্থানে আমাদের অংশীজনেরা মজলুম রাজকে উৎফুল্ল অহংকারী হয়ে জালিম হয়ে উঠছে। এদেশের মানুষ
ফ্যাসিবাদ মুক্ত, এটি সুখী সমৃদ্ধ কল্যাণ রাষ্ট্র চায়। এদিন স্মরণকালের সেরা এই জমায়েত ও ইসলামিক দলগুলোকে একই মঞ্চে দেখে নতুন আশায় বুক বাঁধছেন দলের নেতাকর্মীরা। বলছেন সব ইসলামিক দল একত্রিত হলে প্রথমবারের মতো দেশের হাল ধরবে জামাত। বিএনপির আমল, আওয়ামী লীগের আমল থেকে শুরু করে কখনো জামাত ইসলামী আপনার গিয়া মাথা উঁচু করে দাঁড়াতে পারে নাই। প্রয়োজনীয় সংস্কার, প্রয়োজনীয় বিচার, এগুলো আমরা সবার আগে চাই। ইসলামকে বিজয় করে সংসদে প্রতিনিধিত্ব পাঠিয়ে এই দেশে ইসলামী জাগরণ সৃষ্টির আলোকে এই দেশে ইসলামী আইন প্রতিষ্ঠা হবে। এদিন দলের শীর্ষ নেতাদের দেয়া দিক নির্দেশনা অনুযায়ী নিজ নিজ এলাকায় গণসংযোগের কাজ করবেন তারা। জামাতে ইসলামের জাতীয় সমাবেশ যাতে একই ছাদের নিচে অংশ নিয়েছে সবকটি ইসলামিক দল। এখানে অংশ নেয়া জামাতে ইসলামের নেতাকর্মীরা বলছেন সবকটি ইসলামিক দল একত্রিত হলে আর কোন দল দেশের ক্ষমতার হাল ধরতে পারবে না। দেশে প্রতিষ্ঠিত হবে ইসলামিক শাসন ব্যবস্থা, এমনটাই প্রত্যাশা প্রত্যেকটি নেতাকর্মী। থেকে 9 আলচিকো, নিউজ 24, ঢাকা। সমাবেশে অসুস্থ হয়ে হাসপাতালের চিকিৎসা শেষে বাসায় গেছেন জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। এর আগে তাকে দেখতে হাসপাতালে যান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। ফখরুল বলেন, দেশের রাজনৈতিক প্রেক্ষাপটে তার সুস্থ হওয়া জরুরি। রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে জামায়াতে ইসলামীর জাতীয় সমাবেশে বক্তব্যকালে অসুস্থ হয়ে পড়েন দলটির আমির ডাক্তার শফিকুর রহমান। এরপর তাকে চিকিৎসার জন্য আনা হয় ধানমন্ডি ইবনে সিনা হাসপাতালে। তাকে দেখতে হাসপাতালে আসেন বিএনপির মহাসচিব ও প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। মির্জা ফখরুল ইসলাম বলেন, দেশের রাজনৈতিক প্রেক্ষাপটে তার সুস্থ হওয়া জরুরি। শিষ্টাচার হিসেবে এটা আমাদের দায়িত্ব। আমাদের রাজনৈতিক নেতৃত্ব অসুস্থ হয়ে পড়লে তাকে দেখতে যাওয়া এটা আমাদের পবিত্র দায়িত্ব আমরা মনে করি। রাজনীতির ক্রিটিক্যাল মোমেন্টে আপনার আমির সাহেবের সুস্থ হওয়াটা খুব জরুরি বলে আমরা মনে করি। হাসপাতালে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন প্রেস সচিব। তিনি বলেন, প্রধান উপদেষ্টা জামায়াতের আমিরের খোঁজ খবর নিয়েছেন। সামনে আমাদের ইলেকশন, আমরা চাই বাংলাদেশের সমস্ত পলিটিক্যাল পার্টি সব লিডারই সুস্থ থাকুন, ভালো থাকুন, দেশকে গড়ার কাজে সবাই একসাথে কন্ট্রিবিউট করুন। হাসপাতাল থেকে বাসায় যাওয়ার সময় সাংবাদিকদের জামায়াতে আমির ডাক্তার শফিকুর রহমান বলেন, অন্যায় অসত্য যেখানে সেখানে দেয়াল তুলে দিব। বিদায় নিয়েছে একটা লড়াইয়ের মধ্যে, আর একটা লড়াইয়ের মাধ্যমে ইনশাল্লাহ দুর্নীতিকে এই দেশ থেকে বিদায় করতে হবে। এটা সকল দলের জন্য প্রয়োজন, প্রত্যেকটি নাগরিকের জন্য প্রয়োজন। এই দুর্নীতি সমাজ থেকে নির্মূল না হওয়া পর্যন্ত নাগরিক জীবনে কোনো ধরনের কোনো নিরাপত্তা আসার কোনো সম্ভাবনা নেই। জামায়াতের সমাবেশে দলটির আমির অসুস্থ হয়ে পড়ায় বক্তব্য শেষ করতে পারেননি। তার বাকি বক্তব্য মিডিয়ায় পাঠিয়ে দেওয়া হবে বলেও জানিয়েছেন জামায়াত ইসলামীর নায়েবে আমির ডাক্তার সৈয়দ মোহাম্মদ আব্দুল্লাহ তাহের। তাওহিদুল ইসলাম, নিউজ 24, ঢাকা। সাম্প্রতিক কিছু সহিংসতায় অন্তর্বর্তী সরকারের সক্ষমতা প্রশ্নবিদ্ধ হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। গণতন্ত্র রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বানও জানান তিনি। জুলাই গণঅভ্যুত্থানে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের অবদান এবং শহীদদের স্মরণে আয়োজিত সভায় এসব কথা বলেন তিনি। আরও বলেন, কোনো ব্যক্তি বা গোষ্ঠীর মনে যাতে ক্ষমতা ধরে রাখার ইচ্ছে না জাগে, এজন্য দ্রুত নির্বাচন প্রয়োজন। জুলাই গণঅভ্যুত্থানে সম্মুখ সারির যোদ্ধা হিসেবে রাজপথে ছিল বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। তাদের অবদান এবং শহীদদের স্মরণে রাজধানীর খামারবাড়িতে এই আয়োজন, যেখানে সারা দেশ থেকে আসা শতাধিক বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছাড়াও গণঅভ্যুত্থানে শহীদ ও আহত পরিবারের সদস্যরা অংশ নেন। অনুষ্ঠানের এক পর্যায়ে ভুক্তভোগী পরিবারের আর্তনাদে ভারী হয়ে ওঠে পুরো অডিটোরিয়াম। আমার ছেলের বিভিন্ন জায়গায় আমি হাত দিয়ে দেখি, আমার ছেলের কোনো আলামত নাই, কোনো কিছু আলামত নাই। আমি ডাক্তারকে বলি যে আমার ছেলে তো নাই, আমার ছেলেকে আমাকে দিয়ে দেন, আমি নিয়ে যাব। তো আমাকে বলে যে 5% আছে, আল্লাহর কাছে দোয়া করেন। কিন্তু ওরা আমাকে ধাপা চাপা বুঝ দিয়েছে আসলে যে আমার ছেলে নাই। আমার অন্তর আগে ডাক দিয়েছে ব্রিটিশ সরকার, উনি পালানোর পরে
রাত 10টা পর্যন্ত পাখির মতো যে লোকগুলাকে মারলো, এর কারণটা কি? এই গুলির অর্ডারটা কে দিয়েছিল? ওকে ভ্যান গাড়িতে উঠিয়ে ওদেরকে যেভাবে আগুন দিয়েছে, আমাদের একটুটুকু তেল ছিটে এসো, রান্না করতে গিয়ে ভাতের একটু সেক লাগুক, আমি তো সেটুকু সহ্য করতে পারি না। আমার সন্তানের পুরো দেহটাই পুরো শেষ করে দিয়েছে, আমার সন্তান কিভাবে সহ্য করেছে? এ সময় বিএনপি মহাসচিব বলেন, জনগণের সমর্থনে ক্ষমতায় গেলে জুলাই গণ অভ্যুত্থানে শহীদ পরিবারকে পুনর্বাসন করা হবে। আসুন আমরা এদের জন্য, এই পরিবারগুলোর জন্য একটা ফান্ড তৈরি করি, যে ফান্ডের মধ্য দিয়ে আমরা তাদেরকে সহযোগিতা করতে পারি। প্রধান অতিথির বক্তব্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, কোনো ব্যক্তি বা গোষ্ঠীর মনে যাতে ক্ষমতা ধরে রাখার ইচ্ছা না জাগে, এজন্য নির্বাচন প্রয়োজন। অন্তর্বর্তীকালীন সরকারের সামগ্রিক প্রতিশ্রুতি শ্রবণ জাতীয় নির্বাচন অনুষ্ঠান নিয়ে কেউ সময় ক্ষেপণ করতে চাইছে কিনা এ ব্যাপারেও সজাগ দৃষ্টি রাখার জন্য আমি জনগণের প্রতি, গণতান্ত্রিক রাজনৈতিক দলগুলোর প্রতি, আন্দোলনরত দলগুলোর প্রতি সকলের প্রতি জানাই আহ্বান। নিজেদের কোনো ভুল সিদ্ধান্তের কারণে আবারও চরমপন্থা আর ফ্যাসিবাদ যেন সুযোগ না পায়, সে বিষয়ে দায়িত্বশীল ভূমিকা রাখতে দেশবাসীর প্রতি আহ্বান জানান তারেক রহমান। জাতীয় নির্বাচন আসন্ন, বাংলাদেশের গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার লক্ষ্য অর্জনের ক্ষেত্রে আমাদের জাতীয় জীবনে আসন্ন জাতীয় নির্বাচনের ব্যাপক গুরুত্ব রয়েছে। সুতরাং আপনাদের, আমাদের সকলের কোনো আবেগ তাড়িত কিংবা ভুল সিদ্ধান্তের কারণে রাষ্ট্র রাজনীতিতে ভবিষ্যতে আর যাতে কোনো চরমপন্থা কিংবা ফ্যাসিবাদ পুনর্বাসিত হওয়ার সুযোগ না পায়, সে ব্যাপারে আপনাদেরকে তথা সমগ্র দেশবাসীকে সতর্ক এবং দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। জনগণের রাজনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করা না গেলে কোনো কিছুই টেকসই হবে না বলেও মন্তব্য করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। মারুফা রহমান, নিউজ 24, ঢাকা। কারো পিআর বোঝাবুঝি নিয়ে সংস্কার কাজ আটকে থাকবে না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। দেশ গড়তে জুলাই পদযাত্রা কর্মসূচির অংশ হিসেবে কক্সবাজারে পথসভায় এই মন্তব্য করেন তিনি। এছাড়া বাংলাদেশে আর কোনো গডফাদার থাকতে পারবে না বলে হুঁশিয়ারি দেন নাহিদ। পরে বান্দরবানের উদ্দেশ্যে যাত্রা করেন এনসিপির কেন্দ্রীয় নেতারা। দেশ গড়তে জুলাই পদযাত্রা কর্মসূচির অংশ হিসেবে কক্সবাজারে পথসভা করেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। শহরের প্রধান সড়কে 5 কিলোমিটার পদযাত্রা শেষে লালদিঘির পাড়ের পাবলিক লাইব্রেরির শহীদ দৌলত ময়দানে সমাবেশে উপস্থিত হন এনসিপির নেতারা। সমাবেশে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, কারো পিআর বোঝাবুঝি নিয়ে সংস্কার কাজ আটকে থাকবে না। সারা দেশের রাজনীতির রূপরেখার পাশাপাশি কক্সবাজারের রূপরেখা নির্ধারণ করা হবে বলে জানান তিনি। কে পিআর বুঝে, কে পিআর বুঝে না, এর জন্য সংস্কার আটকে থাকবে না। আমরা জানি জনগণ সংস্কার বুঝে, জনগণ সংস্কার চায়। বাংলাদেশে আর কোনো গডফাদার থাকতে পারবে না, এমন হুঁশিয়ারি দেন নাহিদ ইসলাম। মাফিয়াতন্ত্র, গডফাদারতন্ত্র, স্বৈরতন্ত্র, পরিবারতন্ত্র, এই সব কিছুকে বাংলাদেশ থেকে উচ্ছেদ করতে হবে। জনগণের বাংলাদেশ, গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠা করতে হবে। পথসভায় দলের অন্য শীর্ষ নেতারাও বক্তব্য রাখেন। এদিকে চকরিয়ায় এনসিপির পথসভায় হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। অন্যদিকে বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদকে নিয়ে এনসিপি নেতা নাসিরউদ্দিন পাটোয়ারির মন্তব্যকে কেন্দ্র করে কক্সবাজার শহরে বিক্ষোভ মিছিল করেছেন বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। আর এই ছিল নিউজ 24 প্রবাসের সংবাদে। আরও সংবাদ ও বিশ্লেষণ জানতে ভিজিট করুন news24bd.tv। সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।